বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এসএসসি পরীক্ষার্থী 2026-এর যারা, এদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পরীক্ষার। এমসিকিউ পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী ফেল করার সম্ভাবনা থাকে, যেগুলো খাতা কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। আর রিটেল পরীক্ষা হয়তো 1-2 কম পেলে স্যারেরা একটা স্যাক্রিফাইস করে থাকেন। তাহলে দেখো, এমসিকিউ প্রশ্নের উপর তোমরা খুবই গুরুত্ব দাও। আজকে আমি তোমাদের জন্য যে মিশনটা, শেষ মুহূর্তের প্রস্তুতি এমসিকিউ মিশন, সেটি দেখো। এখানে একটি প্রশ্ন আছে, যেটি হচ্ছে যে এক্স বিলংস টু এন, এবং শর্ত হলো যেন এক্সের মান 9-এর চেয়ে বড়, ওয়াই এবং 10-এর চেয়ে ছোট। এই শর্ত অনুসারে দেখো, ইউরোপ সেটকে কি সেট বলে, এটি কিন্তু এক কথায় উত্তরে দেওয়া যায়। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বাছাই করে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে ইউরোপ সেটকে কী বলে। প্রথম হচ্ছে যে নিঃছেদ সেট বলে, অসীম সেট অথবা ফাঁকা সেট, এবং হচ্ছে তোমার সসীম সেট। তাহলে এখানে আমি বলতে পারি, এটি যদি তুমি ব্যাখ্যা করো, তাহলে দেখো যে ব্যাখ্যা, এই সেটের মধ্যে যে 10-এর চাইতে ছোট এবং 9-এর চাইতে বড় কোনো সংখ্যা পাওয়া যায় না। কাজেই দেখা যাচ্ছে যে এটি হচ্ছে ফাঁকা সেট। কাজেই এই অপশনটি হবে এখানে 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার এটি সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে তোমাদের পরীক্ষায় উত্তর দেওয়া খুবই সহজ, যদি তোমরা সেট সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণাটুকু থাকে, যে সসীম সেট, অসীম সেট এবং শর্তাবলী সম্পর্কে যে গঠন সেটের যদি জানা থাকে, তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। দেখো, এটি আমরা মুছে নিতে পারি। ওকে, এবার দেখো, আমি আরেকটি প্রশ্ন লিখছি টেস্ট পেপার থেকে। এবার দেখো যে 2 নম্বরে ধরো একটা প্রশ্ন দিলাম এখানে, যে পাওয়ার অফ, দেখো যে পাওয়ার, এই পাওয়ার অফ তোমার 0, পাওয়ার অফ এ, এখানে বলা হচ্ছে যে পাওয়ার অফ এ, এই সেটের উপাদান কোনটি হবে। দেখো এখানে যে পাওয়ার অফ এ, এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা তুমি দেখো 2⁻⁻2n হলে, খেয়াল করো অনেকই ভুল করে, এত হলে এর দেখো উপাদান সংখ্যা কত, এর উপাদান সংখ্যা কত। এখানে দেখো যে পাওয়ার অফ এ, অর্থাৎ পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2⁻⁻2n হলে এর উপাদান সংখ্যা কত। আমি অপশন দিচ্ছি এখানে। দেখো, প্রথম n, খ নম্বরের অপশন হলো 2n, গ নম্বরের অপশন হচ্ছে 2n, আর ঘ নম্বরের অপশনটা হলো তোমার 2n। তাহলে আমরা এখানে দেখো, কয়ের অপশনটা হচ্ছে n, ক্ষয়ের অপশন 2n, এবং ঘয়ের অপশন হচ্ছে 2n। বলা হচ্ছে যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা -(-2⁻⁻1/n) হলে এ এর উপাদান সংখ্যা কত। তাহলে ব্যাখ্যাটা দেখো এখানে, যে এটি সবাই কিন্তু একটা পেস লেগেই থাকে ভুল করে। তাহলে দেখো, আজকে সেই ভুলটি আমি ভাঙানোর চেষ্টা করছি। তাহলে দেখো যে দেওয়া আছে এখানে, কিন্তু ব্যাখ্যাটা দেখো, যে ব্যাখ্যাটা হচ্ছে যে 2⁻⁻2n, এটিকে কিন্তু আমরা লিখতে পারি। দেখো, 2n
এ টু এন, এটিকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 2n। তাহলে এখানে এন এর এ এর উপাদান সংখ্যা হবে, এর উপাদান সংখ্যা যদি এ সেটের উপাদান সংখ্যা হবে কত, টু দি পাওয়ার এই 2n হবে। 3 নম্বর অপশনটি হচ্ছে সঠিক। কাজেই আমরা জানি যে এন হলে এ কোনো সেটের উপাদান সংখ্যা যদি মনে করো এর উপাদান সংখ্যা এন যদি হয়, আমরা জানি যে উপসেট টু দি পাওয়ার, সুতরাং এটিকে লেখা যায় টু দি পাওয়ার এন। তাহলে এর উপাদান সংখ্যা 2n হলে তাহলে এর উপাদান সংখ্যা হবে টু দি পাওয়ার n। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। n এর মান 1 হলে 1, 2 হলে 2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এখানে এটি একটু খটরা বা পেজ লেগে থাকে, এটি তোমাদের যে অর্থাৎ দেখিয়ে দেওয়া হলো। দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের ধরে দেখিয়ে দিচ্ছি, যেটি তোমার পেজ লেগেই থাকে পরীক্ষায়। যেমন তুমি দেখো যে ফাংশন থেকে একটি বা দুটি আসতে পারে। তাহলে দেখো আর একটি মান নির্ণয় থেকে আমি প্রত্যেক এমসিকিউ প্রশ্নটা হলো এরকম। দেখো যে এখানে আমি লিখতে পারি, দেখো যে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু তোমার √2 হলে, ইকুয়াল টু 2√2 হলে তাহলে আমরা লিখতে পারি, দেখো যেখানে x গ্রেটার দেন 0, যেখানে মানে তোমার x দেখো গ্রেটার দেন 0-র চাইতে বড়, অতএব x মাইনাস 1/x। প্রশ্নটা দেখো এর মান কত। তাহলে 1 নম্বরের অপশন দেখো, 1 নম্বরের অপশনটা হলো 2 খ নম্বরের হচ্ছে তোমার 2√2√3, গ নম্বরের হলো তোমার 6, আর ঘ নম্বরের অপশনে বলা হচ্ছে যে 10। আশা করি তোমরা প্রশ্নটুকু বুঝতে পেরেছ। তাহলে এটিকে যদি আমরা ব্যাখ্যা করি, দেখো এটি অতি সহজে, যে পরীক্ষায় তো সময় চলে যাবে, খুব দ্রুত অঙ্ক করতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে এটির মান দেওয়া আছে আমরা বের করব x মাইনাস 1/x। এটি কিন্তু শর্টকাট প্রশ্নের উত্তর, তাড়াতাড়ি মান বের করা যায়। আমরা যদি লিখি যে x মাইনাস 1/x এর মান আমরা লিখতে পারি সমান হচ্ছে যে √1, দেখো যে 2√2 হোল স্কয়ার প্লাস এখানে তুমি লিখতে পারবা -2 4 এ দিলে -4 ab মানে 1/x। তাহলে দেখো আমি এটি খুব দ্রুত বের করতে পারি। এখানে যদি আমি গুণ করি 4 দুগুণে 8 -4, তাহলে আমরা পাই 4। তাহলে দেখো এটি হলো মান 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো কিনা। তাহলে দেখো যদি বুঝতে না পারো তাহলে এইখানে কিন্তু প্রথম নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এটি কিন্তু তোমরা যারা বীজগাণিতিক 3-2-1 সূত্রগুলো এক্সপার্ট নয় তারা কিন্তু সেটি বুঝতে পারবে না। তাহলে দেখো আমি এটির ওই বিকল্প পুরাটা যদি দেখাই, বিকল্প পদ্ধতি, তাহলে দেখো একটু লং হয়ে যায় অঙ্কটি। আমরা কিন্তু জানি যে 1/x মাইনাস হোল স্কোয়ার, আমরা জানি x প্লাস 1/x, পুরো সূত্র লিখলে সময় অপচয়। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ, এই দেখো পুরো সূত্র লিখে দিচ্ছি, তাহলে তোমার কিন্তু সময় লেস হবে। এখানে দেখো এটির মান কিন্তু দেওয়া আছে 2√2
এখানে আমরা লিখতে পারি ইন্টু 4। দেখো 4 দুগুণে 8 মাইনাস 4, এখানে রয়ে গেল 4 হয়ে যে দেখো এক্স মাইনাস 1/x √1, এখানে হলো 2। দেখো উত্তর একই আসবে, কিন্তু আমি এটি শর্টকাট করে উত্তর বের করে ফেলেছিলাম তোমাদের জন্য। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবি সহজ হয়ে যাবে। সূত্রগুলি একেবারে তটস্থ হয়ে গেলেই শর্টকাট করা যায় তাড়াতাড়ি আজকে। তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো আমি একটি মান নির্ণয় থেকে একটি দেখালাম, এভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটি একটি বা দুটি করে অবজেক্টিভ পরীক্ষায় এসে থাকে। তাহলে দেখো এবার আমরা চলো যাই উৎপাদক বিশ্লেষণে। এখানে যাই, দেখো যে উৎপাদকে বিশ্লেষণ, এখান থেকে আমরা লিখতে পারি দেখো AQ প্লাস 3√3 এর উৎপাদক নিচের কোনটি? তাহলে আমরা দেখি, দেখো 1 নম্বরের অপশনটা হলো যে এর উৎপাদক কোনটি। আমরা লিখতে পারি প্রথমে হলো তোমার স্কয়ার প্লাস √3a প্লাস 9। ওকে, 2 নম্বরে দেখো যে a স্কয়ার মাইনাস √3a প্লাস 9। গ নম্বরের হচ্ছে তুমি এখানে দেখো যে স্কয়ার প্লাস √3 ইন্টু a প্লাস 3। 4 নম্বরে উৎপাদকটি হবে দেখা স্কয়ার মাইনাস √3a প্লাস 3। আশা করি যে তোমরা এখানে 4টে অপশন দেওয়া আছে, এখন এর উৎপাদক নিচে কোনটি হবে সেটি কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে দেখো সমাধান ব্যাখ্যা এখানে আমি দিচ্ছি। দেখো দেওয়া আছে AQ প্লাস √3, তাহলে আমরা এটিকে লিখতে পারি। দেখো এখানে AQ প্লাস, এটিকে আমরা লিখতে পারি রুট দিয়ে এর উপর কিউব, তাহলে AQ প্লাস বি কিউব, অর্থাৎ AQ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি a প্লাস দেখো বি ইন্টু হচ্ছে তোমার স্কয়ার মাইনাস এ বি প্লাস দেখো বি স্কয়ার। তাহলে AQ প্লাস বি কিউব সূত্র a প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে এইখানে দেখো স্কয়ার মাইনাস √3a প্লাস 3, অর্থাৎ এখানে খেয়াল করো যে স্কয়ার মাইনাস √3, 4 নম্বরের যে অপশনটি আছে সেটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। AQ প্লাস বি কিউবের যদি সূত্র মান না দেওয়াতে অনেকেই এখানে যে ভুল করে এটিকে AQ প্লাস বি কিউব লিখে বসে থাকে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এখানে কিন্তু এই সূত্র লিখলে এখানে যেহেতু মান নাই, তাহলে তোমার অঙ্ক এখানে সমাধান বা সলভ করা যাবে না। তুমি খেয়াল করতে হবে যে AQ প্লাস বি কিউবের সূত্র যখন কোনো মান না থাকে তখন এটিকে উৎপাদক বিশ্লেষণের সূত্রে নিতে হবে। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি। এবার মান নির্ণয় উৎপাদকগুলো দেখো আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে একটি একটি করে তোমার MCQ প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিচ্ছে। তোমরা যদি এইভাবে প্রত্যেকটি প্রশ্ন থেকে মানগুলো মনে রাখো যে কোনখান থেকে কীভাবে প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলো পরীক্ষায় কমন উপযোগী ইনশাল্লাহ। দেখো যে আমরা যদি যাই, দেখো অনুপাত থেকে আমি আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো যে অনুপাত এটি হচ্ছে, দেখো এবার গেল তাহলে 6 নম্বরের দেখো এখানে 1 2 5 সরি দেখো এইখানে আমি দেওয়া আছে দেখো x অনুপাত y
7 এবং অনুপাত 5 এরপরে দেখো y অনুপাত z, y অনুপাত z 5 অনুপাত 7 হলে 7 হলে x অনুপাত z সমান কত, এটি কিন্তু তোমার বের করতে হবে। এখানে অপশান দেওয়া আছে, দেখো 5 অনুপাত 7 হলে x অনুপাত z কত সেটি বের করতে হবে। তাহলে আমরা দেখি 35 অনুপাত আছে 49, খ নম্বরে হলো যে 7 অনুপাত 7, গ নম্বরে 25 অনুপাত 49। দেখো ঘ নম্বরে হচ্ছে তোমার 49 অনুপাত 25, 49 অনুপাত 25 দেওয়া আছে। এখন আমি তাহলে দেখো অনুপাত থেকে এখানে একটা অঙ্ক দিয়েছি, এখানে দেখো যে প্রত্যেক প্রশ্ন থেকে দেওয়া আছে ব্যাখ্যাটা খেয়াল করো। আমি এই প্রশ্নটুকু লিখে নিলাম। এইবার দেখো x অনুপাত y ইকুয়াল টু 7:, এত দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি x অনুপাত y 7 অনুপাত 5, বা এর নিচে y অনুপাত z ইকুয়াল টু 5 অনুপাত 7, সরি। এখন আমরা দেখো একটি কৌশল এখানে অবলম্বন করব, সেটা হচ্ছে দেখো এই কোণা y, এই কোণা y, তাহলে কোণাগুণি, তাহলে 5y এটি y। তাহলে আমরা লিখতে পারি দেখো যে এটিকে আমরা লিখতে পারি, সুতরাং যেহেতু দুইটা y কমন, তাহলে আমরা লিখতে পারি x অনুপাত y অনুপাত z ইকুয়াল টু, লেখা যা প্রথমটা যেহেতু x 7 অনুপাত 5, যেহেতু y দুই জায়গায় আছে y এখানেও 5y, এটিও এখানে 5y, তাহলে দুটি কমন, একটা নিয়ে যাও আর 7। তাহলে আমাদের যে প্রশ্নে বলা হচ্ছে যে x অনুপাত z কত, সুতরাং আমরা লিখতে পারি x এর মান 7 আর y এর মান হলো তোমার 7, অর্থাৎ 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমি অনুপাত এবং সমানুপাত থেকে একটি এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় 100% আসবে, এই পরীক্ষায় আশা করা যায়। একবারে হুবহু কমন পড়বে এরকম না, তুমি যদি মন দিয়ে বা মনোযোগ দিয়ে মনে রাখো তাহলে এই নিয়ম অবশ্যই অক্ষরের একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু প্রশ্ন আসবে 100% শিওর। তাহলে চলো যাই আমরা আরেকটি অধ্যায় যেটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তাহলে দেখো এখানে আমি আরেকটি প্রশ্ন, যে বৃত্তের ব্যাসার্ধ দেখো যে এখানে প্রশ্নটি দেখো যে একটি প্রশ্ন হচ্ছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:3 হলে, খেয়াল করো ব্যাসার্ধের অনুপাত 1:3 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা কিন্তু বের করতে হবে। 1 নম্বরে দেখো বলা হচ্ছে 9:2, অপশন 4:3, অপশন 1:4।
4 অপশান 1:9। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে, এখানে দেখা যায় দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:3 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে ব্যাখ্যা দেখো, এখানে আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো, তাহলে দড়ি প্রথম বৃত্তের ব্যাসার্ধ, দড়ি প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R1 ধরলাম, R1 সমান 1। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R2 = 3 হলে, অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল। সুতরাং প্রথম বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই R² সমান লেখা যায় পাই R²। এই পর্যন্তই থাক, দেখা যাক। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল পাই R² তাহলে আমরা লিখতে পারি, এখানে দেখো যে এটিকে এখানে না লিখলেও চলে, সুতরাং আমরা অনুপাত করি। দেখো R² পাই R² যদি আমরা লিখি, পায়ে পায়ে কাটেই যায়, তাহলে R1² R2²। এটি যদি আমরা R এর মান 1² আর 3², তাহলে আমরা লিখতে 1/9। এটিকে যদি তুমি ব্যঙ্গে লেখো তাহলে আমি লিখতে পারি 1:9 বা। সুতরাং 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার এটি সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে, তাহলে চলো আমরা যাই আর অন্য আরেকটি এমসিকিউ প্রশ্নের সমাধানে। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং ভালো করেই বুঝতে পেরেছো। তাহলে বৃত্ত সম্পর্কিত এখান থেকে প্রশ্ন আসবেই, দুটি অথবা একটি, যে কোনো প্রশ্ন এখান থেকে আসবেই ইনশাল্লাহ। বৃত্ত থেকে কোনো মিস যাবে না, আশা করি আসবেই। তাহলে বৃত্ত থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এখন আমি আরেকটি সহজ প্রশ্ন তোমাদেরকে দেই। একটি দেখো যে আরেকটি প্রশ্ন, যে একটি বৃত্তের ব্যাসার্ধ, দেখো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ হবে সেটা প্রশ্ন। ক 1 নম্বরে দেখো দ্বিগুণ 2 4 গুণ 3 হচ্ছে 8 গুণ 4 পাই গুণ। তাহলে দেখো এখানে কোনটি সঠিক উত্তর সেটি কিন্তু তোমাকে বের করতে হবে। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, আমরা ব্যাখ্যা এখানে তোমাকে দিচ্ছি। দেখো যে দড়ি, আগে যদি দড়ি বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R, অতএব বৃত্তের ক্ষেত্রফল, দেখো বৃত্তের ক্ষেত্রফল হবে পাই R²। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধ তোমার ব্যাসার্ধ ধরলাম, ডবল করলাম 2R, অতএব বৃত্তের ক্ষেত্রফল, তাহলে দেখো ব্যাখ্যা বৃত্তের ক্ষেত্রফল হবে 2 পাই।
তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা লিখতে পারি, দেখো পাই আর স্কোয়ার। তাহলে আর এর স্থলে যদি আমরা ডাবল আর বসাই তাহলে আমরা লিখতে পারি, দেখো এই, তাহলে 2 দুগুণে 4 আর স্কোয়ার। ওকে, ডবল করলাম। ব্যাসার্ধ আর এর মান যদি এখানে তুমি বসাও 2, আর আমি যদি এখানে আর এর মান ধরো পাই আর স্কোয়ার, আর ইকুয়াল টু যদি তোমার ডাবল করো, 2 এর জায়গা যদি তুমি 2 আর লেখো তাহলে হবে কত, 4 গুণ হলো অর্থাৎ 4, এখানে আর এর জায়গা 2, তাহলে 2 হইলে 4, এটির মধ্যে সরি এখানে না লেখা দরকার নেই ধরো। তাহলে আর যদি হয় তাহলে পাই আর স্কোয়ার, আর যদি এর আর এর জায়গায় 2 আর বসাও তাহলে হবে এখানে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এই, তাহলে 4 আর, তাহলে এর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এখানে এত বর্গ একক পাই আর স্কোয়ার, আর এখানে হলো তোমার হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এর 4 গুণ, অর্থাৎ এই ক্ষেত্রফলের 4 গুণ হচ্ছে তোমার, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যখন দ্বিগুণ করা হয় তখন বৃত্তের ক্ষেত্রফল কিন্তু 4 গুণ বাড়ে। অতএব 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, 7 নম্বর। এবার দেখো আমরা যাই অন্য আরেকটি প্রশ্ন নিয়ে আসি। দেখো এখানে অনুপাত থেকে আরেকটি প্রশ্ন, দেখো যে আট, এখানে আমরা লিখতে পারি কোন মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত, কোন দেখো অনুপাত থেকে মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত 2:3 হলে এতে শতকরা কত পানি আছে, এতে শতকরা কত ভাগ পানি আছে, এতে শতকরা কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত 2:3, এতে শতকরা কত ভাগ পানি আছে। তাহলে মিশ্রণে সিরাপ, তাহলে আমরা লিখতে পারি যে এখানে ব্যাখ্যা দেখো যে মিশ্রণে, এখানে অপশনগুলো আগে আমরা লিখে নেই। দেখো 1 নম্বরে 20%, 2 নম্বরে 30, 3 নম্বরে 40, 4 নম্বরে হচ্ছে তোমার 50% এই মিশ্রণে আছে। তাহলে আমরা লিখতে পারি যে 20, 30, 40, 50% আছে। নিচের কোনো যুগল দ্বারা কতবার, তাহলে মিশ্রণে হলো পানি অনুপাত, সিরাপ, দেখো 2:3 আছে দেওয়া, কিন্তু পানি অনুপাত সিরাপ সেটা কিন্তু 2:3 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আনুপাতিক যোগফল
দেখো 2 যোগ 3 5, অতএব মিশ্রণে পানির পরিমাণ, অতএব হচ্ছে মিশ্রণে পানির পরিমাণ হবে, লেখ এখানে হলো 5 ভাগের পানি হচ্ছে 2 গুণন দেও 100, তাহলে 5 20 100, 20 দুগুণে 40, অর্থাৎ 40 ভাগ পানি আছে। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। চলো এটি মুছে নিই। ওকে, দেখো আমি প্রত্যেক অনুশীলনী বা সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার থেকে একটি দুটি করে এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছি তোমাদের জন্য। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেই নেমে পরীক্ষা আসবে বলে আশা করা যায়। দেখো আরও কিছু প্রশ্নের সমাধান। তাহলে দেখো এখানে দেখো 9 নম্বরের আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি। দেখো কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? প্রশ্নটা হলো এরকম যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে তোমার সর্বোচ্চ, ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়, সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায় সেটি কিন্তু তোমার বের করতে হবে। এটি একবারে আমার মনে হয় সহজ। দেখো এখানে লেখা আছে 1 নম্বর অপশন 4টি, 2 নম্বরে অপশন 3টি, গ নম্বর 2টি, গ নম্বর 1টি। তাহলে আমরা দেখো আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি। দেখো আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু, তাহলে ব্যাখ্যা হলো যে এখানে দেখো আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের বাহিরে বা একটা বিন্দু যদি লই পি, তাহলে এই বৃত্তের কেন্দ্রের সাথে পি যোগ করলে, যখন আমরা পি যোগ করলাম তাহলে ওপি হলো ব্যাসার্ধে একে যদি তুমি অর্থাৎ ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করলাম, মনে করো এম, এমকে কেন্দ্র করে এমপি অথবা এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটি পূর্বের বৃত্তকে দেখো এখানে মনে করো এ বিন্দু আর এখানে মনে করো বি বিন্দু দিয়ে সেট করে, তাহলে আমরা যদি এইখান থেকে এনে যোগ করো আর এইখান থেকে যদি এখানে যোগ করো, তাহলে বোঝা গেল যে এইটি হলো একটি স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত যে লম্ব সেটি হচ্ছে তোমার, অর্থাৎ এটি হচ্ছে একটি স্পর্শক। তাহলে বিপি এবং হচ্ছে পিএ এই দুটি স্পর্শক। তাহলে আমার অপশনটি হবে 3 নম্বরের অপশনটি। এখানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায় সেটি হচ্ছে তোমার উত্তর, 2টি স্পর্শক আঁকা যায়। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে দেখো আমি আরও দু একটি অবজেক্টিভ বা এমসিকিউ তোমাদের জন্য দিচ্ছি, ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। দেখো বৃত্তের ব্যাস কেন্দ্র থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আরও বৃত্ত সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর দেখো। যেমন মনে করা প্রশ্নটা হলো যে বৃত্তের ব্যাস কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের, এটি কিন্তু সোজা, বৃত্তের দেখো ব্যাস
কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? বৃত্তের ব্যাস কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 1 নম্বরের অপশন 120 ডিগ্রি, 2 নম্বরে 180 ডিগ্রি, 3 নম্বরে 240 ডিগ্রি, 4 নম্বরে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমার অপশনটি হলো যে বৃত্তের ব্যাস কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যদি ব্যাখ্যা করি, দেখো এখানে আমরা লিখলাম, মনে করো এই একটা বৃত্ত, তাহলে দেখো ব্যাখ্যা, এই বৃত্তের যদি কেন্দ্রগামী যাকে আমরা এই ব্যাস বলা হয়, তাহলে ও বিন্দু, তাহলে এখানে বৃত্তের ব্যাস মনে করো এবি, তাহলে এবি বৃত্তের ব্যাস যদি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 180 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে 180 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, আজকে আরেকটি তোমার দেখো যে আমরা আরও দু একটি, এটি তাহলে মুছে নেই, ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দেখো অপশন দেখাচ্ছি এখানে, তোমাকে খেয়াল করো যে একটি সুষম, দেখো যে একটি সুষম অষ্টভুজের শীর্ষকোণের মান কত? একটি, দেখো এটি প্রায় আসছে পরীক্ষার, একটি সুষম অষ্টভুজের, দেখো শীর্ষ কোণের মান কত? একটি সুষম অষ্টভুজের শীর্ষ কোণের মান কত? সেটা কিন্তু সুষম অষ্টভুজের শীর্ষ কোণের মান নাম্বার 1, নাম্বার 2 120, নাম্বার 3 তোমার 135, 4 180। তাহলে ব্যাখ্যা দেখো, আমরা জানি ব্যাখ্যা শীর্ষকোণ সূত্র হলো, দেখো এখানে শীর্ষকোণ হবে যে বাহুর সংখ্যা, সুষম অষ্টভুজ, তাহলে 8 - 2 বাই বাহু 100 গুণন 80, মানে বাহুর সংখ্যা 8 - 2। তাহলে আমরা লিখতে পারি, এখানে লেখা যায় 4 8 6 গুণন 180। এবার কিন্তু কাটাকাটি করো, তাহলে 2, এখানে 3, আর এটি কাটলে হবে 4, 4 দিয়ে কাটো যদি, তাহলে হবে 4 4 16, 2 4 5 20, 3 45, 3 5 15, 5 7 3 4 12 আর 1 13, তাহলে 135 ডিগ্রি। অতএব এর অপশনটি হবে, সঠিক উত্তর হচ্ছে তোমার 135 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো এবার তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এখানে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এমসিকিউ প্রশ্নগুলো সেটি কিন্তু আমরা এখানে সমাধান এখানে তুলে ধরেছি। দেখো শেষ মুহূর্তের প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রশ্নগুলো আমি এখানে তোমাদের জন্য দিয়ে দিলাম। দেখো যে এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে দেখো যে একটি গণকের কর্ণ 6√3 সেন্টিমিটার হলে 6√3
সেন্টিমিটার হলে এর ধার কত? এর ধার কত? অপশন 1 7 সেন্টিমিটার, অপশন 2 6 সেন্টিমিটার, অপশন 3 5 সেন্টিমিটার, অপশন 4 হলো 4 সেন্টিমিটার। একটি গণকের কর্ণ যদি তোমার 6/3 সেন্টিমিটার হলে এর ধার কত? ব্যাখ্যা দেখো, যে এই হলো ব্যাখ্যা, যে আমরা তো গণক চিনি। দেখো এখানে আয়ত অর্থাৎ যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে গণক বলা হয়। দেখো গণক কিন্তু এই ধরনের। আমরা যদি এখানে গণকটি এঁকে নিলাম, তাহলে দেখো যে এইটি হচ্ছে তোমার ঘনক। এখান থেকে এই ঘনকের ধার যদি তোমার মনে করো যে এ হয়, তাহলে গণকের কর্ণ আমরা জানি। সুতরাং গণকের কর্ণ √3 ইন্টু এ। তাহলে প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো গণকের কর্ণ √3 ইন্টু এ ইকুয়াল টু 6√3, উভয় পক্ষ √3 কেটে দাও। তাহলে দেখো অবশিষ্ট রইল এ ইকুয়াল টু 6। তাহলে গণকের ধার হবে তোমার 6 সেন্টিমিটার। অতএব 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো এটি তোমরা বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আজকে আমি দেখো আর একটি অপশন দিই তোমাদেরকে, আজকে এখানে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা যাই আরেকটি প্রশ্ন, সেটা তুমি খেয়াল করো। 13 নম্বরে আছে দিদাম। দেখো এখানে দেওয়া আছে যে -7 থেকে 7 পর্যন্ত, -7 থেকে 7 পর্যন্ত তোমার পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত? পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত সেটা বের করতে হবে। -7 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত? 1 নম্বরের অপশন -5, 2 নম্বরের অপশন 5, 3 নম্বরের অপশনটা হলো তোমার 1, 4 নম্বরের অপশন হলো 0। তাহলে আমরা দেখি, দেখো -7 থেকে 7 পর্যন্ত, 7 থেকে যদি -7 থেকে ব্যাখ্যা দেখো এর মধ্যক আমরা বের করি। -7, -6, সোজা কথা 7 থেকে -5, -4, -3, -2, -1। আবার অপর দিকে যদি আমি লিখি, দেখো 7 তাহলে হলো 6, 5, 4, 3, 2, 1 +1। তাহলে আমরা যদি এখানে -7 থেকে 7 পর্যন্ত দেখো 1, 2, 3, 4, 5, 6, আবার এইখান থেকে দেখো এর মধ্যক কত? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা মধ্যক বের করতে পারি। দেখো মধ্যক সমান আমরা জানি যে মাঝখানে রয়ে গেল তোমার -1 আর হচ্ছে তোমার +1। তাহলে এটিকে যদি যোগ করো -1 এর সাথে +1/2, তাহলে উপরে 0, তার মানে হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি যে এটি সঠিক উত্তর হচ্ছে তোমার 0। ওকে, -7 থেকে
7 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক কত, তাহলে এটির মান হবে তোমার মধ্যক 0। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন তাহলে আমরা এটি মুছে নিতে পারি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে দেখো পরিসংখ্যান থেকে আমি আরেকটি তোমার এমসিকিউ দিচ্ছি। দেখো, কোন শ্রেণীর নিম্নসীমা, কোন শ্রেণীর নিম্ন সীমা, কোন শ্রেণীর নিম্ন সীমা 30 এবং মধ্যমান তোমার 32.5 হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? অপশন 1 33, 2 34, 3 35, 4 37। দেখো, তাহলে বলা হচ্ছে যে কোন শ্রেণীর নিম্ন সীমা 30, কোন শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে তোমার 30 এবং মধ্যমান 32.5 হলে এর ঊর্ধ্ব সীমা কত, এটি বের করতে হবে। তাহলে ব্যাখ্যা দেখো, এখানে আমার যেহেতু কোনো অঙ্কের নিম্ন সীমা দেওয়া আছে, এখানে নিম্ন সীমা হচ্ছে, এখানে নিম্ন সীমা 30, নিম্ন সীমা হচ্ছে 30। তাহলে দড়ি ঊর্ধ্ব যেটি তোমার বের করতে হবে, দড়ি ঊর্ধ্ব সীমা x, আর মধ্যমান দেওয়া আছে, মধ্যমান হচ্ছে 32.5। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি মধ্যমান ইকুয়াল টু সমান আমরা জানি যে ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার যোগফলের সমষ্টি, নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে আমরা লিখতে পারি, বা মধ্যমানে 32.5 বাই 2, নিম্ন সীমা 30 যোগ ঊর্ধ্ব সীমা আমার ধরা আছে এখানে, দেখো x। তাহলে আমরা লিখতে পারি যে 30 যোগ x, এখানে 32, 64 আর 65 এখানে আমরা লিখতে পারি, গুণ করলাম। তাহলে x এর মান 65 মাইনাস 30 থাকছে 35। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে এটির ঊর্ধ্বসীমা হচ্ছে তোমার 35 বা 35। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে এখানেই আমার ক্লাসটি শেষ করছি। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা। একটি লাইক অবশ্যই করে যাবা। সুন্দর সুন্দর ভিডিও আরও দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে তোমাদের সকলেরই উপকার হয় এবং সকলেই এ থেকে উপকৃত হতে পারো। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থেকো। ওকে।